দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স এটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে। সঞ্চালনায় আমি ফাতিহা শাফি থাকছি আপনাদের সাথে। আপনারা জেনে থাকবেন এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি ব্যবসা বাণিজ্য, শেয়ার বাজার এবং অর্থনীতির আদ্যপান্ত নিয়ে আলোচনা করার জন্য, এবং সেই সাথে কিন্তু সম্পৃক্ত থাকে সমসাময়িক ঘটে যাওয়া ঘটনাবলীও। আজও কিন্তু এর ব্যতিক্রম নয়। আমরা যেরকমটা সম্প্রতি জানি, ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $119 ছাড়িয়ে গেছে, এবং সেই যে প্রভাবটা সেটা কিন্তু দেশের অন্যান্য সেক্টরের মতো কৃষি খাতেও পড়েছে। তাই আজ আমরা আমাদের আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয়বস্তু চূড়ান্ত করেছি বৈশ্বিক তেলের যোগান কমায় বাড়ছে কৃষি খরচ, অর্থনীতিতে এর প্রভাব। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর জাহাঙ্গীর আলম, কৃষি অর্থনীতি বিশ্লেষক। আমন্ত্রণ আপনাকে। এবং আমাদের সাথে আরও আছেন ডক্টর আলী আফজাল, বরেণ্য কৃষি বিজ্ঞানী ও ব্যবস্থাপনা পরিচালক, কৃষিবিদ গ্রুপ। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। যেরকমটা আমরা জানি যে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। আপনার কাছে প্রথমেই যে প্রশ্নটি রাখতে চাচ্ছি সেটি হচ্ছে কৃষি খাতের সামগ্রিক অবস্থা আসলে কি, সে বিষয়ে জানবো, এবং কৃষি কি এখনো বাংলাদেশের প্রধান অর্থনীতির যে ভিত্তি সেটি হিসেবে কি কোনো রোল প্লে করছে কিনা। দেখুন, আজকের বিষয় উপসাগরীয় যুদ্ধ এবং তার অর্থনীতির প্রভাব। উপসাগরীয় যুদ্ধটা খুবই দুঃখজনক। এর যেমন হিউম্যান কস্ট আছে, অর্থনৈতিক কস্ট আছে, এবং অর্থনীতির মাঝে কৃষি অর্থনীতিটা অনেক বড় একটা সেক্টর, যেটা শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতেই এর একটা বিরূপ প্রভাব পড়েছে। কেন পড়েছে? তার কারণ হলো যে প্রথমত হলো যে তেলের সংকট সৃষ্টি হয়েছে, এবং দ্বিতীয়ত যে ফার্টিলাইজার, এটার সংকট সৃষ্টি হয়েছে। এটা শুধু সারা পৃথিবীতে এবং বাংলাদেশে। এখন গোটা অর্থনীতির দিকে যদি চিন্তা করা যায় তাহলে দেখা যাবে যে ইনফ্লেশনটা বাড়ছে, মূল্যস্ফীতি বাড়ছে, সেই সঙ্গে যে মানুষের ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে এবং বিনিয়োগ কমে যাচ্ছে, এবং সেই সঙ্গে কর্মসংস্থান কমে যাচ্ছে। ফলে একটা স্ট্যাগফ্লেশন পর্যায়ে আমরা চলে যাচ্ছি। যতই দীর্ঘায়িত হবে যুদ্ধ, ততই স্ট্যাগফ্লেশন ভাবটা ক্রমাগতভাবে পরিস্ফুটিত হয়ে উঠবে, এবং একটা বড় ধরনের মন্দার দিকে আমরা যাচ্ছি। তো বাংলাদেশে এটার ব্যতিক্রম না। সবচেয়ে আপনি যেটা কৃষি সেক্টরের কথা বললেন, বাংলাদেশের একটা প্রধান খাত হলো কৃষি খাত, এবং এটার প্রধান গুরুত্ব হলো যে আমরা তার উপরে খাদ্যের জন্য নির্ভরশীল। গত 54 বছর যদি আমরা চিন্তা করি, যে গত 54 বছরে আমাদের খাদ্য সেক্টরে বেশ ভালো উন্নয়ন হয়েছে। গড়পড়তা 3% হারে আমাদের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। কিন্তু গত বছর 2024-25 এই সময়ে এর ব্যতিক্রম আমরা দেখেছি। 1.7% হারে বৃদ্ধি পেয়েছে গত বছর। আর এবছরে এসে আমরা প্রধান উৎপাদন মৌসুম এখন হলো বোরো, এবং স্ট্যান্ডিং ক্রপটা বোরো। এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় ইরিগেশন, এবং ইরিগেশনের জন্য আমাদের ফুয়েলের খুব দরকার। ইরিগেশন আমাদের বাংলাদেশের যে ইরিগেশন, এটার 30% প্রায় ইলেকট্রিসিটির মাধ্যমে হয়, আর প্রায় 70 কিংবা তার চেয়েও বেশি এটা ডিজেলের মাধ্যমে হয়। এবং উপসাগরীয় সমস্যার কারণে আমরা 30-40% যে ডিজেল, সেটা উপসাগরীয় অঞ্চল থেকে আমরা নিয়ে আসি, এবং এটা হরমুজ প্রণালী হয়ে আসে, এবং হরমুজ প্রণালী হয়ে আসাতে আমাদের সমস্যা সৃষ্টি। যদিও বাংলাদেশের জন্য সমস্যা তত না, কিন্তু যেহেতু সারা বিশ্বে দাম বাড়ছে এবং যেখান থেকে তেল সরবরাহ করা হয় সেখানে দাম বেড়েছে, বাংলাদেশেও এটার প্রভাব পড়েছে। দ্বিতীয়ত হলো ফার্টিলাইজার। আমরা সাধারণত উপসাগরীয় অঞ্চল থেকে 40-50% বা এরকম, কিছু কম বা কিছু বেশি, আমরা ইউরিয়া ফার্টিলাইজার আমরা নিয়ে আসি।
এবং সেই ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং যে কারণে বাংলাদেশ বিভিন্ন অল্টারনেটিভ সোর্স খুঁজে দেখছে অন্য কোথা থেকে আমরা যদি যুদ্ধ প্রলম্বিত হয় তাহলে কোথা থেকে আমরা তার বিকল্প অনুসন্ধান করতে পারি। এই প্রসঙ্গে আসলে আমরা আসতে যাচ্ছি যে ফার্টিলাইজার আসলে কিভাবে বিকল্প উপায়ে আসলে আনা যেতে পারে। আপনার কাছে আবারও আসছি, আপনার কাছে চলে আসতে যাচ্ছি, আপনার কাছে যে বিষয়টি আসলে জানতে চাচ্ছি যে বর্তমান যে প্রযুক্তি আছে সেটি দিয়ে আসলে খাদ্য উৎপাদনে বাংলাদেশের সক্ষমতা ঠিক কেমন দেখছেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার এই আগের প্রসঙ্গে যাই যে বাংলাদেশের কৃষি অর্থনীতির সাইজ। বাংলাদেশে আমরা যদি বলি মোটা জায়গায় অর্ধেক মানুষ কিন্তু কৃষির সাথে জড়িত। বাংলাদেশে 1,68,00,000 ফার্মার আপনি জানা আছেন। যদি অ্যাভারেজ ফার্মার ফ্যামিলি সাইজ 5 জন করে হয় তাহলে 9 কোটি মানুষ কিন্তু ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কৃষির সাথে জড়িত। একটা বিষয় আমি অ্যাড করতে চাই, আসলে কৃষি বলতে আমাদের একটা কমন ধারণা আপনাদের সকলেরই আছে যে চাষবাস। এগ্রিকালচারের যে ট্রু ডেফিনেশন ক্রপস, লাইভস্টক, ফিশারিজ এই সবগুলো মিলেই কিন্তু এগ্রিকালচার। তো সেই জায়গাটা যদি টোটাল অর্থনীতি বলি, এটা একটা বড় জায়গা। এটা ছাড়া বাংলার 18 কোটি মানুষ কিন্তু না খেয়ে মারা যাবে। আপনি অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনি একটু পরে করলেও চলবে। আপনি অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, চিকিৎসা, যেটা আমরা এসেনশিয়াল নিডস বলি, তো খাদ্যের ব্যাপারটা কিন্তু তাৎক্ষণিক লাগবে। আমার সহ আলোচক যেটা আগে বলেছেন যে ইমিডিয়েট ইম্প্যাক্ট আমরা দেখছি বড় ধানের উপরে। যদি বড় ধানে ফার্মাররা ইরিগেশন দিতে না পারে তাহলে কিন্তু বাংলাদেশে ডিজাস্টার হবে। তারা ডিজেল পাচ্ছে না তাদের সেচ ব্যবস্থা করার জন্য। একই সাথে ইম্প্যাক্টটা শুধু ওইখানে নয়, আমি বলবো যে ট্রান্সপোর্টেশনের ব্যাপার আছে সে জড়িত। কৃষক তার উৎপাদিত পণ্য কিন্তু আগে পাঠাতে পারতেছে না, এই লজিস্টিক ঝামেলা হচ্ছে। একই সাথে আপনি ধরেন যে এই কৃষির অন্যান্য যে ইন্ডাস্ট্রিগুলো আছে, পোলট্রি আছে, ডেয়ারি আছে, হ্যাচারি আছে, ফিশারিজ আছে, আবার ব্যাকওয়ার্ড ফর লিকেজ ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা জায়গায় কিন্তু ইলেকট্রিসিটি লাগবে, বিদ্যুৎ লাগবে। এই সব জায়গায় হিট করছে কিন্তু এই মানে তেলটা। তো ফলে সামষ্টিকভাবে শুধুমাত্র যে সামনের বড়তে ক্ষতি হবে তা না, টোটাল সেক্টরের উপরে কিন্তু একটা বিরূপ প্রভাব আসবে, যার ইম্প্যাক্ট আফটার 2 মান্থ, আফটার 3 মান্থ দেখা যাবে দেশে কিন্তু খাদ্যের একটা বড় ধরনের সংকট হতে পারে। তো সরকারকে অবশ্যই এই বিষয়ে গুরুত্ব দিতে হবে যে আমাদেরকে এই জায়গা থেকে কিভাবে দেশকে উত্তরণ করা যায় এবং আমরা কিভাবে এই খাদ্যের নিশ্চয়তা, 18 কোটি মানুষের খাদ্যের নিশ্চয়তা আমাদের নিশ্চিত করতেই হবে, এর বিকল্প কিছু নাই। তো এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। একই সাথে আমি যেটা বলছিলাম যে আপনি জানেন যে ট্রান্সপোর্টেশনের যে সমস্যাটা হচ্ছে, আপনি দেখেন রাস্তাঘাটে গাড়িগুলো কমে গেছে। আমি এটা বাদ দিলাম পার্সোনাল লেভেলে, কিন্তু কৃষকের পণ্য আনানোর যে বিষয় আছে, মার্কেটিংয়ের বিষয় আছে, আবার কৃষক যে ফার্টিলাইজারটা এক জায়গায় আর কি নিবে সেখানে ট্রান্সপোর্টের বিষয় আছে। অনেক ট্রান্সপোর্ট এখন বন্ধ, আপনি দেখেন রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে ডিউ টু অয়েল ক্রাইসিস। তো সেটা যদি ইনশিওর না করা যায়, অন্য সেক্টর যাই হোক, কিন্তু অ্যাটলিস্ট কৃষি পণ্যের এবং কৃষি উপকরণ যেটা ফার্মার ব্যবহার করছে সেটাকে আমাদের ইনশিওর করতেই হবে। আমি ভুলে গেছি আপনার কোশ্চেনটা। আমরা যে বিষয়টি জানতে চাচ্ছিলাম যে বর্তমান প্রযুক্তি দিয়ে আসলে খাদ্য উৎপাদনে বাংলাদেশের সক্ষমতা ঠিক কিরকম? আপনাকে অসংখ্য ধন্যবাদ। চমৎকার একটা বিষয় বলেছেন যে আমাদের বিজ্ঞানীরা যে প্রযুক্তি ডেভেলপ করেছে এবং আমাদের এই প্রযুক্তি যেগুলো ল্যাবে আছে, তো সেটা ব্যবহার করে আমি মনে করি যে বাংলাদেশে যে মানুষ আসে তাদের খাদ্যের সংকট তো মোকাবেলা করা যাবেই। শুধু তাই বলবো না, যে বাংলাদেশের বর্তমান পপুলেশন 18 কোটি। বর্তমান যে পপুলেশন গ্রোথ আছে যদি এভাবে চলতে থাকে তাহলে 2050 সালে ইট উইল বি 25 কোটি হবে, 2100 সালে প্রায় 35 কোটি হবে। তাহলে এই যে বিশাল জনগোষ্ঠী, আমাদের কিন্তু আবাসযোগ্য জমি কিন্তু বাড়ছে না, তাহলে এর খাদ্যের সংস্থান কীভাবে হবে? সেজন্য একটাই অপশন, সেটা হচ্ছে ইউনিট এরিয়াতে আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে হবে। তো সেই ক্ষেত্রে উন্নত জাত লাগবে, উন্নত প্রযুক্তি লাগবে, সেই সুযোগ কিন্তু আমাদের আছে। যদি আমি একটা এক্সাম্পল বলি, আমরা আলু যেটা খাই, এই আলুর বাংলাদেশের ন্যাশনাল অ্যাভারেজ ফলন হচ্ছে এখন প্রায় 20 টন প্লাস মাইনাসের মতো পার হেক্টারে, কিন্তু আমাদের কাছে প্রযুক্তি আছে এটা কিন্তু 45 টন পর্যন্ত করা সম্ভব। অর্থাৎ জাস্ট সিম্পলি যদি আমরা ভ্যারাইটি রিপ্লেস করি তাহলে আমরা প্রোডাক্টিভিটি ডাবল করে ফেলতে পারবো আমরা। একই সাথে রাইসের ক্ষেত্রে যদি বলি, আমরা রাইসের আমাদের যে ট্রেডিশনাল ভ্যারাইটি ফার্মার ইউজ করছে সেটা ইউজ না করে আমাদের উন্নত জাতের HYB হাইব্রিড ব্যবহার করি, তাহলে দেখা যায় 15 থেকে 20% ফলন কিন্তু এমনি বেড়ে যাবে। সো কোনো ধরনের প্রযুক্তি ব্যবহার না করে শুধুমাত্র যদি ইমপ্রুভ ভ্যারাইটিটা আমরা লোকাল ভ্যারাইটি পরিবর্তে যদি ইন্ট্রোডিউস করে দেওয়া যায়, রিপ্লেস করে দেওয়া যায়, তাহলে দেখবে যে ফলন কিন্তু 20% রাইসে বাড়ানো সম্ভব। কোনো ফসল আমি বলছি যে পটেটোর ক্ষেত্রে 100% পর্যন্ত বাড়ানো সম্ভব। তো এটা আপনি যে প্রযুক্তির কথা বলছেন, উই হ্যাভ টেকনোলজি, বাট টেকনোলজি ডেসিগনেশন লাগবে, ফার্মারের কাছে যেতে হবে, ফার্মারকে বোঝাতে হবে, প্রদর্শনী করতে হবে, তাহলে কিন্তু এটা যদি রিপ্লেস করা যায়
তাহলে ডেফিনেটলি আমরা যে সংখ্যার কথা বলছি, পপুলেশন বাড়লে এদেশে কি হবে, আমরা বিজ্ঞানের মোটেও শঙ্কিত নেই। বাংলাদেশের পপুলেশন যদি 18 কোটি পরিবর্তে যদি 30 কোটি হয়, আমাদের যে টেকনোলজি আসতেছে এবং সামনে আপকামিং যেটা আসবে সেটা দিয়ে কিন্তু এই খাদ্যের যে সংকট এবং সমস্যা এটা অবশ্যই মোকাবিলা করা সম্ভব। সরকারের একটি নজরদারির কথা আপনি বলেছেন। আমরা যেরকমটা জানি যে বিগত সরকারের আমলে দুর্নীতির জন্য কৃষিখাতে একটি প্রভাব পড়েছে এবং অন্তর্বর্তী সরকার যখন এসেছে সেখানেও কিন্তু সেরকম আমরা চমক দেখতে পাইনি, বরঞ্চ অন্তর্বর্তী সরকার আগের যে ভর্তুকিগুলো ছিল সেগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে। আপনি একজন কৃষি বিজ্ঞানী, আপনার আসলে কি উপদেশ থাকবে সরকারের প্রতি বা আপনার দিক নির্দেশনা কি থাকবে? প্রথম কথা, আপনি রাইটই বলেছেন যে আমাদের যে স্টিমুলাস বা ফার্মারদের জন্য সাবসিডি যেটা দেওয়া হয়, টোটাল যে এগ্রিকালচার সেক্টর আমি যে ডেফিনেশন বলেছি যে প্রায় 43,000 কোটি টাকার সাবসিডি দেওয়া হয়। শুধু ক্রপ সিড দেওয়া হয় 17,000 কোটি টাকার উপরে সাবসিডি দেওয়া হয়। কিন্তু এটা ঠিক সত্য কথা, বিগত সরকারের আমলে লম্বা সময় ধরে এই টাকাটা কিন্তু বাংলার চাষিরা পায়নি। এটা একেবারে শেয়ার করতে হবে। মধ্যস্বত্বভোগী যারা আছেন তার সোনার ছেলেরা তারা কিন্তু খেয়ে ফেলেছে, সামান্য কিছু হতে পেয়েছে। যদি আমি একটা এক্সাম্পল বলি আপনাকে, এই যে কৃষি যন্ত্রপাতির নামে ফার্মারদের জন্য সরকারের সিদ্ধান্ত ঠিক ছিল, পলিসি ঠিক ছিল এবং সাবসিডি দেওয়াও হয়েছে, কিন্তু বাংলার চাষিরা কতজন পেয়েছে? আমি গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে সরাসরি অ্যাডভাইজারকে বলেছি যে আপনি চেক করেন যে সমস্ত কম্বাইন হারভেস্টার দেওয়া হলো এগুলো লোকালি তৈরি হয় না, তো আপনি চেক করে দেখেন যে কতগুলো দেওয়া হয়েছে আর কতগুলো মাঠে আছে। ওনাকে যখন বললাম উনি বললেন যে আপনাদের ধরবো কীভাবে? আমাদের এখানে পুকুর চুরি হয়েছে। আমি ধরো সিম্পল রাস্তা আছে যে আপনি দেখেন এই শুধু মেশিনগুলো লোকালি তৈরি হয় না, ইম্পোর্ট করে আনতে হয়। আপনি সিম্পল এলসির কাগজ দেখাতে পারেন কতগুলো মেশিন ইম্পোর্ট করেছে আর কতগুলো বিতরণ করা হয়েছে। তো এখানে একটা ভাগবটার হয়েছে, এখানে কিছু অসৎ ব্যবসায়ী তারা এবং অসাধু কর্মকর্তা যারা কৃষি সম্প্রসারণ আছে এবং আপ টু মিনিস্ট্রি পর্যন্ত এরা সবাই মিলে ভাগবটা করে খাইছে, কিন্তু বাংলার চাষিরা কিন্তু পায়নি। ইটস ট্রু। তো সাবসিডি যার জন্য হয়েছে কি যে কেয়ারটেক গভর্নমেন্টের আমলে যখন তারা এটা জানছে, আমি যতটুকু কিছুটা ইনভলভ ছিলাম, তখন তারা হচ্ছে অনেকটা মানে যাদের ইলেক্টেড গভর্নমেন্ট না, জনগণের ভোটে নির্বাচিত নয়, তারা অনেকটা রিল্যাক্টেন্ট, তারা সৎ মানুষ ভালো মানুষ, তারা ওগুলো করার দরকার নাই, বন্ধ করে দিয়েছে। আমি বলছি এটাও খারাপ। বাংলার চাষির হক সাবসিডি যেটা তাকে দেওয়া উচিত ছিল, এরা শুধু বাংলাদেশে নয় গোটা পৃথিবীতেই কিন্তু সাবসিডি আছে। আপনি উন্নত দেশ আমেরিকা যারা আমাদের মোড়ল, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, আপনি আইএমএফ বলেন, যারা আমাদের সাপোর্ট দিয়ে থাকেন, সেই সমস্ত উন্নত ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, সেখানেও কিন্তু ফার্মারদের জন্য সাবসিডি আছে, কিন্তু তারা আমাদের সাবসিডি কমাতে পারে। আমি নো, সাবসিডি ফার্মার থাকতে হবে, তাকে দিতে হবে, বাট যার জন্যই করা হচ্ছে যে ফার্মার, সেই ফার্মার জন্য ঠিক মতো পায় সেটা ইনশোর করতে হবে। বাংলার চাষির জন্য পায় সেটা ইনশোর করতে হবে। যদি ইনশোর না করায় সরকার যতই দিক না করে, যদি মাঝখান থেকে সব লিখে যায়, মধ্যস্বত্বভোগী সোনার ছেলে সব খেয়ে ফেলে, তাহলে বাংলার চাষির তো কোনো লাভ নাই। তো সেই জায়গাটা এই নির্বাচিত বর্তমান সরকার আছে, তাদেরকে ইনশোর করতে হবে। আমি আপনি যেটা বলেছেন রাইটলি বলেছেন, সাবসিডি কমবে না, বরং সাবসিডি বাড়াতে হবে। একই সাথে বলবো যে বিগত সময়ের লম্বা সময় 15-16 বছর যেটা হয়েছে, এই লুটপাট জন্য না হয়, বাংলার চাষির জন্য সাবসিডি দেওয়া হয়, চাষির জন্য পায়, এবং সেটার কিছু মেকানিজম আছে। আমি বলবো যে সরাসরি এই মেকানিজম বিজ্ঞানীরা আছেন, সায়েন্টিস্টরা আছেন, কৃষিবিদরা তারা জানে কোনটা কিভাবে করলে পাবে। আমরা যদি সেই প্রসেসে যাই, ফর এক্সাম্পল আপনাকে যদি বলি, বীজের ক্ষেত্রে স্যার তো অলরেডি বলেছে, বীজের ক্ষেত্রে যদি সিড প্রোডাকশনে যদি যারা করছেন ইনভলভ আছেন, 1 কেজি ওপি যদি আমরা তৈরি করি, হাইব্রিড যদি করি, 60 টাকার মতো আমরা 70 টাকা আমরা সেল করি। গভর্নমেন্ট যদি 30 টাকা সাবসিডি বলে তোমরা 40 টাকা সেল করো, তাহলে চাষি ডাইরেক্টলি কিন্তু বেনিফিট হবে। হাইব্রিড যদি হয় সেটা 400 টাকা পর্যন্ত সেল হয়, 450-500 টাকাও সেল হয়। গভর্নমেন্ট যদি বলে ঠিক 100 টাকা আমি সাবসিডি দেবো, তুমি 100 টাকা ফার্মার থেকে কম নিবা, তাহলে কিন্তু ফার্মার পেয়ে যাবে। মাঝখানে কেউ কিন্তু এখানে খাওয়ার কোনো সুযোগ নাই। যেমনটি ফার্টিলাইজার হচ্ছে, ফার্টিলাইজার কিন্তু যে টাকা গভর্নমেন্ট ইম্পোর্ট করে যে দামে কিনে আছে তাতে কম দামে ফার্মারকে দিচ্ছে, সো ফার্মার কিন্তু সারটা পেয়ে যাচ্ছে, ইনডাইরেক্টলি টাকাটা কিন্তু তারা বেনিফিটে তারা পাচ্ছে। এভাবে ক্যাশ না দিয়ে কাইন্ডসের মাধ্যমে প্রসেস করে দেওয়া হয়, তাহলে ফার্মাররা সত্যিকার ভাবে তাহলে বেনিফিট হবে এবং সাবসিডিটা কাজে লাগবে। আর অতীতে পুকুর চুরি হতে আবারও রিপিট করবো, এই যে কৃষি যন্ত্রপাতির নামে অন্যান্য প্রজেক্টের নামে এগুলো অবশ্যই বন্ধ করতে হবে। জি অবশ্যই। আবারও আসছে আপনার কাছে চলে আসতে যাচ্ছে ডক্টর জাহাঙ্গীর আলম, আপনি সারের একটি প্রসঙ্গ টেনেছেন। সারের উপর যে ডিপেন্ডেন্সি, সেটি অর্থনীতিতে ঝুঁকিপূর্ণ বলে কি আপনার মনে হয়? দেখেন, ফার্টিলাইজার একটা সময় ছিল যে অনেকগুলো ফার্টিলাইজার ফ্যাক্টরি গড়ে উঠেছে এবং উদ্দেশ্য ছিল যে অন্তত ইউরিয়া ফার্টিলাইজারে আমরা স্বয়ংভর হব এবং কোনো এক সময়ে আমরা এক্সপোর্ট করব। কিন্তু ওভার দি ইয়ার্স দেখা গেল যে বিসিআইসি সৃষ্টি করা হয়েছিল ফার্টিলাইজার প্রোডাকশন করার জন্য।
কিন্তু পরে দেখা গেল যে বিসিআইসি প্রোডাকশন কমিয়ে দিয়ে ইম্পোর্ট করতে শুরু করে দিয়েছে। একটা সময় ছিল প্রায় 80% ফার্টিলাইজার আমরা নিজেরা প্রডিউস করতাম, যেটা রিকোয়ারমেন্টের, আর এখন রিকোয়ারমেন্টের প্রায় 80% আমরা ইম্পোর্ট করি। বাংলাদেশে 6টা ফার্টিলাইজার ফ্যাক্টরি অ্যাক্টিভ, কিন্তু এর মধ্যে এখন শুধু একটা ফার্টিলাইজার ফ্যাক্টরি চলছে, অন্যগুলো বন্ধ হয়ে আছে। কেন বন্ধ হয়ে আছে? যে ওখানে গ্যাস নিয়মিতভাবে সরবরাহ করা যাচ্ছে না। তো এখন এমন একটা অবস্থায় যে বৈশ্বিক পরিস্থিতিটা বিবেচনা করতে হবে, যে বাইরে থেকে ফার্টিলাইজার নিয়ে আসাটা এটা অনেকটা কষ্টের বিষয় হয়ে গেছে এবং দামও বেড়ে যাচ্ছে। আর বাংলাদেশে যদি ফার্টিলাইজার এটা প্রডিউস করি আমরা, তাইলে সেখানে দেখা যায় যে প্রায় অর্ধেক দামে আমরা প্রডিউস করতে পারি এবং এটা আমরা আত্মনির্ভরশীল হতে পারি, অন্তত ইউরিয়া ফার্টিলাইজারে তো অবশ্যই। তো এই ক্ষেত্রে আমাদের অতীতের যেই পলিসিটা ছিল, এটা মোটামুটি ইম্পোর্ট নির্ভর ছিল। প্রোডাকশন করে নিজেরা নিজেদের প্রয়োজন মেটাবো, এই পলিসিটা আসলে ছিল না। তার পেছনে যে একটা বড় অঙ্কের সাবসিডি দেওয়া হয়, সাবসিডিটা সরাসরিভাবে মধ্যস্বত্বভোগীদের কাছে যায় এবং এখানে আরো অন্যান্য সমস্যাও আছে। সেখানে একটা বড় অসুবিধা হচ্ছে যেটা সিন্ডিকেট, যে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে আমি একটা কারণ শুধু বলে আমি আরেকটা পয়েন্ট বলবো। সেটা হচ্ছে যে অসাধু ব্যবসায়ী চক্র, সরকারি কর্মকর্তারা, তারা ওখান থেকে যেহেতু ইনকাম হবে সেদিন লোকাল প্রোডাকশন থেকে তারা ইম্পোর্টটাকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। এক। দ্বিতীয় কথা হলো, আমরা বারবার করে সরকারি বোঝাতে চাচ্ছি কৃষি বিজ্ঞানীরা যে এই কেমিক্যাল ফার্টিলাইজার বা ইনঅর্গানিক ফার্টিলাইজার এটা কিন্তু সয়েলের হেলথ নষ্ট করতেছে। আমরা বলেছি যে বাংলাদেশে প্রচুর কাউডাং আছে, প্রচুর পোল্ট্রি লিটার আছে, ওয়াই নট উই কনভার্ট করে আমরা জৈব সার তৈরি করি, অর্গানিক ফার্টিলাইজার। আজকে অর্গানিক ফার্টিলাইজারের কারণে আমরা অর্গানিক ফুডের ডিমান্ড কিন্তু বেড়েছে, আপনি জানেন রাষ্ট্রে। আমাদের মতো সুশীল সমাজ, শিক্ষিত মানুষ, বিশেষ করে মেগা সিটি ঢাকা সিটি সহ অনেকেই কিন্তু এখন অর্গানিক ফুড, সেফ ফুড খুঁজে, কিন্তু কেমিক্যাল ফার্টিলাইজার তো অর্গানিক ফুড হবে না। সো ইটস এ গুড অপরচুনিটি। আমরা যদি এটা জোর দেই, এখানে কিন্তু ইন্ডাস্ট্রি লাগবে না, বড় শিল্প, একটা শিল্প লাগবে না, বাংলার চাষিকে দিয়ে করানো সম্ভব। প্রত্যেকের বাড়ি গরু আছে, প্রত্যেকের বাড়িতে মুরগি আছে, আমরা যদি ওটা জাস্ট কনভার্ট করে এবং সিটি ওয়েস্ট এটা কনভার্ট করে যদি জৈব সারে যাই, তাহলে আমি দেখবেন যে আপনার বাংলা চাষির উপকৃত হবে, একই সাথে আমার কি ইম্পোর্ট কমে যাবে, ফরেন কারেন্সি আমরা ড্রব্যাকস গুলো সেগুলোর মধ্যে আসছি এবং সেগুলো কিভাবে ওভারকাম করা যায় সেগুলোতেও আসছি। আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও যুক্ত হচ্ছি। দর্শক, সময় হয়ে গেল ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স এটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স এটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে। আমরা কথা বলছি বৈশ্বিক তেলের যোগান কমায় বাড়ছে কৃষি খরচ, অর্থনীতিতে এর প্রভাব। সাথে আছেন দুজন বিশেষজ্ঞ আলোচক। ডক্টর জাহাঙ্গীর আলম, আপনার কাছে চলে আসতে চাচ্ছি। উনি কিছু ড্রব্যাকস নিয়ে কথা বলেছেন, আপনার কাছে আসলে সেই বিষয়গুলো নিয়ে আসলে জানতে চাইছি। উনি সিন্ডিকেটের একটি কথা উল্লেখ করেছেন, আর কি কি ড্রব্যাকস? দেখেন, এখন আমি মনে করি ইমিডিয়েট ইম্প্যাক্টটা কি। এই যে তেলের সমস্যা হচ্ছে, ফার্টিলাইজারের সমস্যা হচ্ছে, এখন ইমিডিয়েট আমি যেটা শুরু করেছিলাম সেটা বড় ক্রপ, ইমিডিয়েট ইম্প্যাক্ট বড় ক্রপের উপর পড়ছে। এবং এখন যদি ইরিগেশনটা ঠিকভাবে না দেওয়া যায়, বড়ুর প্রোডাকশনটা স্বাভাবিক হবে না এবং তাতে করে আমাদের খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে এবং ফুড ইনফ্লেশনটা বেড়ে যাবে এবং তাতে করে সাধারণ মানুষ, গরিব মানুষ যারা, তাদের কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। আর ফার্টিলাইজার এখন সরকার বলছে, আজকেও দেখলাম যে একটা খবরের কাগজে এসছে যে এখন যে ফার্টিলাইজার আছে এটাতে মোটামুটিভাবে এই বছর তাদের চলবে, হয়তো ফার্টিলাইজারের প্রয়োজনটা ইমিডিয়েটলি খুব বেশি না, কারণ এরপরের যে ক্রপগুলো সেগুলোতে ফার্টিলাইজারের দরকার হবে। বড় প্রায় শেষ পর্যায়ে এসে গেছে প্রোডাকশনের, কাজে এখন ফার্টিলাইজার এত বেশি দরকার হবে না, যত বেশি দরকার হবে ইরিগেশন, এবং ইরিগেশনটা বাধাগ্রস্ত হচ্ছে। লাইন ধরে সাধারণভাবে মানুষ নিচ্ছে তেল, এবং কৃষকের জন্য যে কোনো একটা স্পেশাল সুযোগ থাকা এটা নাই। অনেক কৃষক তেল নিতে এসে তেল নিতে পারছে না। আমি বলেছি প্রায় 70% তেল আসলে ইয়েতে ব্যবহার হয়, আমাদের ইরিগেশনে ব্যবহার হয়। তো সেই ক্ষেত্রে এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং এখানে খুব দ্রুত যেটা করা দরকার
সেটা হলো যে কৃষকের জন্য যারা ইরিগেশনে ব্যবহার করবে তাদের জন্য একটা স্পেশাল সুযোগ থাকা উচিত, যাতে করে তেলের জন্য ইরিগেশনটা বিঘ্নিত না হয়। আর একটা জিনিস হলো যে এই যে ট্রান্সপোর্ট সিস্টেম, রুরাল ট্রান্সপোর্টের কথা আমরা যদি বলি, যেখানে মানে শুধু এটা কিন্তু শুধু বড় না, এখন তো গ্রীষ্মকালীন সবজি আছে, এখানেও কিন্তু কিছু ইরিগেশনের দরকার হয়। এবং এই যে সবজির চলাচল, তার জন্য তো ট্রান্সপোর্টের দরকার। এবং গ্রামীণ এলাকা, শহরে অনেক জায়গায় ট্রান্সপোর্ট চলছে না, গ্রামীণ এলাকায় আরও সমস্যা। তো এই সমস্যাগুলো কৃষিক্ষেত্রে সবচেয়ে প্রকট, এবং খুব সূক্ষ্মভাবে যদি এগুলো দেখা না হয়, বিবেচনা করা না হয়, তাহলে আমাদের এখন স্ট্যান্ডিং ক্রপ যেটা, এটা ক্ষতিগ্রস্ত হবে। এবং তার সঙ্গে যে ভেজিটেবলস যেটা আছে, গ্রীষ্মকালীন ভেজিটেবলস, এটা ক্ষতিগ্রস্ত হবে। এবং এই দুটো কারণেই ইনফ্লেশন, খাদ্যের ইনফ্লেশনটা, খাদ্যের মূল্যস্ফীতিটা বাড়বে, এবং খাদ্য মূল্যস্ফীতি স্বাভাবিকভাবে সাধারণ মূল্যস্ফীতিকে উস্কে দেবে। এবং এর সঙ্গে সঙ্গে যেটা হবে যে তখন মানুষ বিনিয়োগে আস্থা পাবে না, এবং সেই কারণে সেখানে আপনার কর্মসংস্থান কমে যাবে। তো সব, এবং এইটা যদি হয় তাহলে গ্রোথ, যেটা আমরা জিডিপির গ্রোথটা কমে যাবে। গত কয়েক বছর ধরে জিডিপির গ্রোথ খুব বেশি না। বাংলাদেশ সাধারণত উচ্চ জিডিপি গ্রোথ হিসেবে আমরা বিবেচনা করি, কিন্তু গত 2-3 বছর ধরে গ্রোথ রেটটা তেমন ভালো না। কাজে এখন হয়তো আরো নেমে যাবে। কাজে আমি সারা বিশ্বের জন্য যেটা প্রথমেই বলতেছিলাম, যে এখানে একটা স্ট্যাগফ্লেশন হতে পারে, এবং বাংলাদেশেও এটা সম্ভাবনা আছে, এবং এর জন্য আজকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সরকার একটা ভালো করেছে, সিদ্ধান্ত নিয়েছে, অন্তত এপ্রিল মাসে তেলের দাম বাড়বে না, ফুয়েলের দাম বাড়বে না। যদি না বাড়ে তাহলে ইমিডিয়েট এফেক্টটা কম হবে, আপনার ইনফ্লেশনের উপর ইমিডিয়েট এফেক্টটা কম হবে। বাট স্টিল দেন যদি ইয়েটা সহজ সাধ্য না হয়, সাপ্লাইটা, তেলের সরবরাহটা যদি সহজ না থাকে কৃষকের কাছে, তাহলে সেখানে আমাদের সমস্যা। জি, আমরা সমস্যা আসলে সমাধান কিভাবে করা যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে আসছে। আপনার কাছে চলে আসতে যাচ্ছি ডক্টর আলী আফজাল। আপনি তো কৃষি ছাড়াও দেশের ডেভেলপমেন্ট সেক্টরে আপনি কাজ করছেন। গ্রাম ও শহরের আবাসন খাতে আসলে এর প্রভাবটা আসলে কিভাবে পড়তে পারে বলে আপনি মনে করছেন? চমৎকার কোশ্চেন করেছেন আপনি। আমি একটু আগে একটা পপুলেশনের আপনাকে স্ট্যাটিস্টিক্স আপনি বলেছি যে বাংলাদেশের পপুলেশন এখন 18 কোটি আছে, এটা বেড়ে 50 সাল নাগাদ 25 কোটি হয়ে যাবে, এবং 2100 সাল নাগাদ প্রায় 35 কোটি হবে। সরকারের জন্য বিগ চ্যালেঞ্জ যে একদিকে এই পপুলেশনের আবাসন ব্যবস্থা করতে হবে, আবার আবাসন করলেন 35 কোটি মানুষ তো খেতে হবে। এখন যদি এই মানে বাড়ি করতে করতে যদি হাট বাজার এক্সপানশন করতে করতে চাষযোগ্য জমি যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনি কিন্তু খাদ্যের নিশ্চয়তা দিতে পারবেন না। আমরা প্রোডাক্টিভিটি বাড়িয়ে ইনপুট টেকনোলজি যতই দিই না কেন, যদি চাষযোগ্য জমি কমে যায়, তাহলে সেই ইট উইল বি ডিফিকাল্ট যে মানুষের খাদ্যের সংস্থা নিশ্চিত করা যাবে না। সলিউশন হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে আমার বক্তব্য পরিষ্কার, একজন কৃষিবিদ হিসাবে, কৃষি বিজ্ঞানী হিসাবে, একসাথে আবাসন আমাদের শিল্প আছে, আমাদের দুইটা গ্রুপের আন্ডারে 33টা কভারের দুইটা হচ্ছে আবাসন নিয়ে আমরা কাজ করি। তো একটাই সলিউশন, সেটা হচ্ছে যে কোনোভাবেই বাংলাদেশের চাষযোগ্য আবাদযোগ্য জমি আর 1 ইঞ্চি নষ্ট করা যাবে না। তাহলে সলিউশনটা কি? সলিউশন হচ্ছে আমাদেরকে ভার্টিক্যাল এক্সপেনশন যেতে হবে। হরাইজন্টাল এক্সপেনশন বাদ দিয়ে আমাদেরকে ভার্টিক্যাল এক্সপেনশন যেতে হবে। আজকে আমি জানি না রাজুক সহ যারা আছেন এখানে বসে, তারা কিভাবে মানে এটা বলতে চান যে বিল্ডিং 3 তলা 4 তলা 5 তলা করা যায় না। হোয়াই? একটা বিল্ডিং যদি আপনি 20 তলা করেন, তাহলে অনেকগুলো মানুষ একা নিতে পারবেন, আর সেখানে বলা হচ্ছে 2 তলা 3 তলাও বিল্ডিং করা যাবে না। সেটা যদি হয় তাহলে আলটিমেটলি কী হবে? মানুষ তো বাড়ি করবেই, বসবাসের ব্যবস্থা করবেই। ঢাকা শহরে 2.5 কোটি মানুষ, 2.5 কোটি মানুষের তো বাসা লাগবেই। একই সাথে গ্রামে গঞ্জে, শহরে, ছোট শহরে, বড় শহরে সবারই কিন্তু লাগবে আবাসন। আবাসন তো এটা এসেনশিয়াল নিডস। তো সেই ক্ষেত্রে আমি মনে করি এটা ভুল পলিসি যেটা আবাসন খাতে নেওয়া হয়েছে, ড্যাপের মাধ্যমে বলি, ফারের মাধ্যমে বলি, অথবা 2023 সালে যে ড্যাপের যেটা পাস হলো সেটা, 2010 সালে যেটা আগে পাস হয়েছে, সবগুলোতে আমি মনে করি যে এই জায়গাটা অ্যাড্রেস করা হয়নি, এবং তারা ভুল অ্যাড্রেস করেছে, আমরা ভুল সিদ্ধান্ত নিয়েছি। আমি যদি আপনাকে স্পষ্ট করে বলতে চাই যে আমাদের পার্শ্ববর্তী দেশ, বেশি দূরে না কিন্তু, আপনি হংকং দেখেন, সিঙ্গাপুর দেখেন, কুয়ালালামপুর দেখেন, ওখানকার বাচ্চা বিল্ডিংটা 40 তলা আছে। তাহলে হোয়াই নট আমরা ঢাকা শহরে কেন অ্যালাউ করছি না?
হ্যাঁ, একটি কোশ্চেন তারা বলবে যে আমাদের লজিস্টিক নাই, আমাদের রাস্তাঘাট ছোট, আমাদের সিওরেজের ব্যবস্থা কম, পানির ব্যবস্থা কম। দ্যাট ইজ নট মাই রেসপন্সিবিলিটি, এটা রাষ্ট্রের দায়িত্ব। আমরা ট্যাক্স দিচ্ছি, ভ্যাট দিচ্ছি, এটা রাষ্ট্রের দায়িত্ব। আজকে দেখেন মতিঝিলে একটা বিল্ডিং 40 তলা হয়েছে, সিটি সেন্টার। ওই মতিঝিলের রাস্তায় যদি বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে যদি হাইকোর্ট পর্যন্ত অ্যালাউ করা হতো, বলা হতো রাষ্ট্র যে বলে দিত যে এখানে 40 তলা নিচে একটা বিল্ডিং হবে না, তাহলে দেখতেও সুন্দর হতো, নান্দনিক শহর হতো। এক, দ্বিতীয় হলো যে যত ব্যাংক, বিমা যা আছে, এই সমস্ত মানে অর্থনীতির ক্যাপিটাল যেটাকে বলে, ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল হিসেবে যা ট্রিট করে, সমস্তগুলো আমরা ঢোকাইতে পারতাম, আরও জায়গা পড়ে থাকতো। তো কিন্তু একটা অ্যালাউ করেছে, বাকিগুলো বলা হচ্ছে না, অত বিল্ডিং করা যাবে না। আমি যদি মিরপুরের কথা বলি, সেখানে আরও কম, 3 তলা 4 তলা বিল্ডিং করা যাবে না। হুয়াই কেন? আইডিবি করা হচ্ছে 20 তলা। তাহলে সরকার তো উচিত ছিল উল্টা সিদ্ধান্ত নেওয়া, যে ফার্মগেট থেকে শুরু করে ডিএসএস মিরপুর পর্যন্ত রাস্তার দুই পাশে কোনো বিল্ডিং 20 তলা নিচে করা যাবে না। তাহলে একদিকে শহরটা সুন্দর হতো দেখতে, আর ওইখানকার যত বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে প্লাস আবাসন, অনেক সমস্যার সমাধান কিন্তু এই বিল্ডিংগুলো ঢোকা দেওয়া সম্ভব হতো। কিন্তু সেখানে 6 তলা 7 তলা 8 তলা বিল্ডিং করা যাবে না। লজিক দেওয়া হচ্ছে যে পাশে এয়ারপোর্ট আছে, সমস্যা হবে। তো কই, আইডিবি তো 2012 সালে হয়েছে, 12 সালের পর তো কোনো প্ল্যান ভেঙে পড়ে নিয়ে আসতে শুনিনি আমরা এই পর্যন্ত। তাহলে সমস্যা কোথায়? তাইওয়ানের যে এয়ারপোর্টটা আছে, যে তার পাশেই কিন্তু 101 তলা বিল্ডিং, এবং তার চারিদিকে 13 তলা 14 তলা 15 তলা বিল্ডিং আমি দেখে আসছি। অনলি যে জায়গাটা হচ্ছে যে এয়ার ফানেল যেটা আছে এবং জায়গায় রাডার আছে, সেন্সিটিভ জায়গা ছাড়া বাকি কোথায় মনে করি যে এই রেস্ট্রিকশন রাখার কোনো দরকার নাই। আর আমাদের যে হাইলি ডেন্সলি পপুলেট কান্ট্রি, এই জায়গায় আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। যে আবাসন কথা বলেছে, আমি কৃষিতে রিলেট করে বললাম, আবাসনের অনেক সমস্যা আছে, বাট এটা একটা রিলেটেড বিষয়। এটা আবাসনের স্বার্থে বলছি না, কৃষির স্বার্থে বলছি না, জাতির স্বার্থে বলছি। সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত যে কোনোভাবেই বাংলাদেশে কৃষি জমি নষ্ট করা যাবে না। আরেকটা কথা বলি আপনাকে, গোটা দেশের ল্যান্ডটাকে জোনিং করতেই হবে। যদিও মাঝে করা হয়েছে, বলা হচ্ছে, কিন্তু এটা স্ট্রিক্টলি করতে হবে। আমি দেখেছি মালয়েশিয়াতে, যেখানে জোনিং করা আছে যে এই জোনটা দিস ফর এগ্রিকালচার, এটা অন্য কিছু করা যাবে না, দিস ফর ইন্ডাস্ট্রি, দিস ফর রুরাল। এইভাবে যদি ভাগ ভাগ না করা হয়, স্ট্রিক্টলি মেনটেন না করা হয়, বাংলাদেশে ভাগ মাঝে করা হয়েছে বা স্ট্রিক্টলি মেনটেন করা হয়নি, যদি না করা হয় তাহলে কিন্তু একসময় দেখবেন বাংলাদেশের পপুলেশন বেড়ে যাবে, সবকিছুই হবে, কিন্তু আপনি খাবার পাবেন না, যে দুর্ভিক্ষ তৈরি হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে চলে আসতে চাচ্ছি, আমরা তো অনেকগুলো সমস্যার কথা শুনলাম। আপনি একজন কৃষি অর্থনীতি বিশ্লেষক হিসেবে আসলে অর্থনৈতিক পরিকল্পনা আসলে কি হওয়া উচিত বলে আপনি মনে করছেন? আচ্ছা, আমি প্রথমেই এই যে কৃষি জমির সুরক্ষার বিষয়ে বলছি। কৃষি জমির সুরক্ষা দেওয়ার কথা অনেক আগের থেকে বলা হচ্ছে, কিন্তু আপনি যদি গত 54 বছরের খতিয়ান দেখেন, তাহলে দেখা যাবে যে প্রতি বছর গড়ে প্রায় 1% অর্ধেক শতাংশ কৃষি জমি হ্রাস পেয়ে গেছে বছরে গড়ে। তো এখন কিছুটা কমে এসছে, কিন্তু এখনো যেভাবে হ্রাস পাচ্ছে সেটা খুবই অ্যালার্মিং। কিছুদিন আগে রাষ্ট্রপতির অধ্যাদেশ হয়েছে, সেই অধ্যাদেশে কৃষি জমির সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং 1 ফসলি জমি, 2 ফসলি জমি, 3 ফসলি জমি কিভাবে ব্যবহার করা হবে এই সম্পর্কে বলা আছে, এবং যারা এটা মানবে না তাদের কি শাস্তির আওতায় আনা যাবে সেটাও বলা আছে। তো এবং জমি যে উর্বরতা হারাচ্ছে এইসব ব্যাপারে বলা আছে, এবং উর্বর জমি কোনো অবস্থাতেই কৃষির বাইরে বা অন্য কোনো পারপাসে ব্যবহার করা যাবে না, এগুলো কথা বলা আছে। তো এটা এখন আবার পার্লামেন্টে গেছে, তো পার্লামেন্ট যদি এটা পাশ করে তাহলে আইনে পরিণত হবে। তো আমি মনে করি যে কৃষি জমির সুরক্ষার বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এটার জন্য আমাদের আইন প্রণেতারা যারা আছেন তারা যথেষ্ট সচেতনভাবে এটা বিবেচনা করবেন, এটাই আমি মনে করি। কৃষি জমির সুরক্ষার পাশাপাশি আরেকটি বিষয় হলো যে আমরা কিন্তু সব জমি সবসময় চাষাবাদ করতেও পারি না, কারণ এখন কস্ট অফ প্রোডাকশন বেড়ে গেছে, এবং যখন কস্ট অফ প্রোডাকশন বেড়ে যায় তখন সব কৃষক পুরো জমি চাষের আওতায় আনতেও পারে না। অনেক সময় দেখা যায় যে কৃতদাংশ জমি ফেলে রাখে, এবং এখন দেখা যায় যে 5 থেকে 6% জমি সবসময় সাময়িক পতিত পড়ে থাকে, কোনো সময় কম বেশিও হতে পারে। তো এইটাকেও আমাদেরকে বিবেচনা করতে হবে, এই ধরনের যেন না থাকে। এখন যারা অর্থাভাবে এটা করতে না পারে, সরকার কেন আছে? সরকার তো সহায়তা করবে, এবং সাধারণ ছোট কৃষক যারা আছে, প্রান্তিক কৃষক যারা আছে, তাদেরকে কিভাবে আমরা বেশি করে সহায়তা প্রোগ্রেসিভ হারে, যারা বড় কৃষক আছে, মাঝারি কৃষক আছে,
তাদের হয়তো সহায়তা এত বেশি দরকার হয় না, কিন্তু ছোট এবং প্রান্তিক কৃষক যারা আছে তাদের সহায়তা দরকার হয়। এটা আমরা যেভাবে উপকরণ সম্মিলিত সহায়তা একটা দিই প্রচেষ্টা। সেটাও হতে পারে, নগদ সহায়তাও হতে পারে, যাতে করে তারা ফার্ম ম্যানেজমেন্টটা ভালো করে করতে পারে। তো এই দিক থেকে আমাদেরকে যেমনিভাবে কৃষি জমিকে সুরক্ষা দিতে হবে, কৃষককেও সুরক্ষা দিতে হবে, এবং তারা যেন উৎপাদনে তাদেরকে ধরে রাখা যায় তার জন্য তাকে নীতিগতভাবে এবং আর্থিকভাবে সহায়তা দিতে হবে, তাতে করে আমাদের উৎপাদনটা বৃদ্ধি পাবে। আমরা সে ব্যাপারে যথেষ্ট আশাবাদী। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য, আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আসলে আমরা চেষ্টা করেছি যে এই যে বৈশ্বিক তেলের যে যোগান সেটি কমায় আসলে কৃষি ক্ষেত্রে কি প্রভাব পড়ছে এবং সেই প্রভাব থেকে আসলে আমরা কিভাবে উত্তরণ পেতে পারি সেই বিষয়গুলো আলোকপাত করার জন্য আশা করছি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। আর আপনাদের ভালো লাগলে আমরা অনুষ্ঠানের যথার্থতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি ফাতিহা শাফি এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এটিএন বাংলার সাথেই থাকবেন।